23 নভেম্বর 2024 আইইউটির মেকানিক্যাল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল পিকনিক ছিল ওই দিন। সবাই অনেক হাসি খুশি আর এক্সাইটেড ছিল। বাট হঠাৎ সকাল 9:38 থেকে 9:48 এই 10 মিনিটের মধ্যে কি এরকম হইল যে এই আনন্দ আইইউটির ইতিহাসের সব থেকে বড় শোকে পরিণত হইল, আর আমরা হারাইলাম আমাদের 3 জন ভাইকে। এটা কি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? আর কেনই বা আইইউটি অথরিটি এই ইনসিডেন্টের পর হঠাৎ করে 7 দিনের ছুটি ঘোষণা করে? আর কেনই বা ভিসি 25 নভেম্বর রাত 12টার দিকে সব স্টুডেন্টকে অ্যাপোলজি অ্যাপ্লিকেশন পাঠাইলো? 23 নভেম্বর সকালে 6টা বিআরটিসির দোতলা বাস আইইউটি শিক্ষার্থীদের নিয়ে আর 3টা মাইক্রোবাস আইইউটির টিচার্স আর কর্মচারীদের নিয়ে যাত্রা শুরু করে। 1 নাম্বার বাস বাদে বাকি সবগুলো বাস কিন্তু রিসোর্টের কাছাকাছি পৌঁছে যায়। এখন এই 1 নাম্বার বাসটা রিসোর্টের কাছাকাছি চলে আসছে এরকম সময় একটা অটোকে সাইড দিতে যায় বাসটা পাশের সরু রাস্তায় নেমে যায়। IP-21 ব্যাচের মাহিন আর আলিম পেছনের দরজার হাতল ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল। বাসটি যখন থামে হঠাৎ করে আলিম মাহিনের হাত স্পর্শ করে এবং সে বৈদ্যুতিক শক অনুভব করে। সো আলিম বুঝতে পারে যে মাহিন কমপ্লিটলি বৈদ্যুতিক শকের সম্মুখীন হয়েছে। অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে, রাস্তায় যে কারেন্টের তারগুলো থাকে এরকম কোনো একটা খোলা তারের সংস্পর্শে এসে পুরো বাসটা কারেন্ট হয়ে যায়। এখন এই অবস্থায় বাসের সব যাত্রীর পটেনশিয়াল কিন্তু 11 কিলোভোল্ট হয়ে গেছে, বাট চাকার কারণে বাসটা কিন্তু মাটি থেকে ইনসুলেটেড অবস্থায় আছে। সো এই অবস্থায় কিন্তু কারেন্ট ফ্লো করবে না, বাট যখনই কেউ বাস থেকে নামতে যাবে তখনই কিন্তু প্রবলেম হবে, কারণ তখন তার এক পা থাকবে বাসে আর এক পা থাকবে মাটিতে। সো যেই পা বাসে থাকবে তার পোটেনশিয়াল হবে 11 কিলোভোল্ট, আর যে পা মাটিতে থাকবে তার পোটেনশিয়াল হবে 0 কিলোভোল্ট। এরকম হলে কিন্তু সার্কিটটা কমপ্লিট হবে আর মানুষটা পুড়ে যাবে। এখানে হঠাৎ যখন বাসটা থামে গেল, কি হয়েছে বিষয়টা বোঝার জন্য মাহিন বাস থেকে নামার ট্রাই করে, বাট যেই মাহিন এক পা নিচে নামায় সেইখানে আগুন ধরে যায়। এই অবস্থায় বাকি ফ্রেন্ডরা সবাই ছাড়ানোর ট্রাই করে মাহিনকে, বাট তারা পারে না। একসময় সাকিব বলে যে সে বাস থেকে নেমে ওকে বাঁচানোর ট্রাই করবে, কিন্তু নামার সময় সাকিবের মাথা ও কাঁধের ডান দিক বাসের ভেতরের সাথে সংযুক্ত হয় ও তার দেহ পুড়ে যায়। ওইদিকে আবার নাইম বিষয়টি দেখে যে মাহিনের অবস্থা খারাপ, এটা দেখে সে তাকে হেল্প করার জন্য বাস থেকে নেমে যায়। নাইমের পা মাটিতে লাগে কিন্তু বাম হাত বাসের সাথে স্পর্শ করে। তারপরে তার বাম হাত থেকে স্ফুলিঙ্গ বের হয়ে আসে এবং নাইম হাঁটু গেড়ে বসে পড়ে। দাঁড়ানোর অনেক চেষ্টা করলেও সে পড়ে যায় আর তার নাক দিয়ে রক্তপাত হতে শুরু করে। পরে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এখন পর্যন্ত এটাকে জাস্ট নর্মাল একটা অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে, তাই তো? বাট না, সব অ্যাক্সিডেন্ট নর্মালি হয় না। মাঝে মধ্যে কিছু অ্যাবনর্মাল মানুষ আর তাদের লোভ সব কিছুর জন্য দায়ী হয়। আসতেছে এই টপিকে। তার আগে আমাকে বলো, তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? তোমার জীবন, তাই তো? এখানে 3টা ছেলে মারা গেছে আর একটা ফ্যাকাল্টি কি বলতেছে জানো? তোমরা এখানে কেন পিকনিক আয়োজন করছো? এই যে এরা মারা গেল, এখন এটার রেসপন্সিবিলিটি কে নিবে? তারপরে আবার ত্রিপলি ডিপার্টমেন্টের কিছু স্যার এই ইভেন্টের বেঁচে যাওয়া দই মিষ্টিগুলো ভাগাভাগি করছে যে কে কোনটা নিবে। তাদের কথা হচ্ছে কিনা যখন হইছে, খাবো না কেন? খাবা না কেন ভাইয়া? খাবাই তো, অনেক কিছু তোমার মুখে ভরে দেওয়া হবে, দাঁড়াও। তারপরে ওই ইনসিডেন্টে একটা ফ্রেন্ড হসপিটালে যেতে চাইলে একটা সম্মানীয় ফ্যাকাল্টি তাকে কি বলে জানো? মারাই তো গেছে, এখন যাই কি করবা? এখন বাকি যে স্টুডেন্টগুলো ওখানে ছিল ওদেরকে ব্যাগ আনতে যায় সম্মানীয় টিচাররা মাইক্রোর ভাড়া হিসাব করা শুরু করে দিছে। এতগুলা মাইক্রো কেন আসলো, এত ভাড়া কেন, এসব তখন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, কারণ এইগুলা আসলে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো ওই সময় না ভাবলে অনেক ক্ষতি আছে। এই মাহিন যেই ছেলেটা মারা গেল, আইইউটি অথরিটি থেকে তার জানাজায় পর্যন্ত কেউ যায়নি। এই ইনসিডেন্ট হওয়ার পরও আইইউটির কিছু উচ্চ বুদ্ধিসম্পন্ন ফ্যাকাল্টি ওই রিসোর্টের পুলে নামেই চিল করছে। এরকম আরও কত কাহিনী শুনবা। এর আগে আইইউটির মিড টার্ম এক্সাম চলাকালীন একটা স্টুডেন্ট মারা যায়। এখন তোমার একটা সহপাঠী মারা গেছে যে তোমার সাথে ক্লাস করতো, তুমি এই অবস্থায় কি একটা এক্সাম দেওয়ার মুডে থাকবা? বাট না, আইইউটি অথরিটি তখন সবাইকে ওই মিড টার্ম এক্সাম দিতে বাধ্য করছে। তারপরে যে মারা গেছে তার জানাজা পর্যন্ত আইইউটিতে হইতে দেয়নি। তারপরে আবার কি হয়েছে শুনো, কয়েকজন যে আহত হয়েছে তার মধ্যে তাকিব আর আলিফ আহসানিয়া মিশন হসপিটালে অ্যাডমিট ছিল। এখন আইইউটির স্টুডেন্ট ওয়েলফেয়ারের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট বুদ্ধিজীবী আবু রায়হান স্যার আগে ভাগে সেখানে গিয়ে তাকিবকে দিয়ে সাদা কাগজে একটা স্টেটমেন্ট লিখিয়ে নেয়। একটা পোলা তার 3 বন্ধুকে চোখের সামনে মরতে দেখলো, আর তুমি আসো তোমার স্টেটমেন্ট নিয়ে? কেন? তুমি তো মুখেও শুনতে পারতা। যেই পোলাকে দিয়ে স্টেটমেন্ট লেখাইছে ওর হাত পুড়ে গেছিল, ওই অবস্থায় ওকে দিয়ে স্টেটমেন্ট লেখাইছে। পরের দিন 2 প্রিয় বন্ধু আইইউটির ভিসি রফিকুল ইসলাম আর স্টুডেন্ট ওয়েলফেয়ারের চেয়ারম্যান আবু রায়হান স্যার আবার যায় হসপিটালে। তখন আলিফ হসপিটালে ছিল। আলিফের বাবা মার সামনে
বিশিষ্ট ফিলোসোফার আবু রায়হান স্যার কি বলেন জানো? সে নাকি শুনছে যে অনেকে নাকি মদ খায় গাড়িতে উঠছে, তারপরে আবার ঢাকা ট্রিবিউনের টাকা খাওয়ায়। কি নিউজ বাইর করেছে দেখো, বাসটি এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর তারা ভেতরে মদের গন্ধ শনাক্ত করে, ঠিক আছে? সো মদের গন্ধের কারণে তারা ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকে। ওরে ভাই রে ভাই, কি ভালো লোকজন ভাই, মদের গন্ধ পাইছে তো এই জন্য আর যাওয়া যাবে না ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। তারপরে আবার বলছে কি যে যখন সাংবাদিকরা ছবি ও ভিডিও নিতে চেষ্টা করেন তখন ছাত্ররা তাদের ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা তো ছিনতাইকারী, ছিনিয়ে নিছি একদম। তারপরে আবার ছাত্ররা সাংবাদিকদের দিকে এগিয়ে এলে স্থানীয়রা হস্তক্ষেপ করে এবং ছাত্ররা পিছু হটে। ওরে ভাই, মানে এখানে হয়েছে কি, আসলে আমি বলি, আইওটি অথরিটি টাকা দিছে ঢাকা ট্রিবিউনরে, ওই টাকা দিয়ে মদ কিনে আনছে, ওই মদ খায় মদের কাহিনী লিখছে, বুঝো নাই? এইরকম একটা সিচুয়েশনে একটা স্বাভাবিক মানুষের মনের অবস্থা কিরকম থাকতে পারে তুমি চিন্তা করো। এইরকম একটা সিচুয়েশনে স্টুডেন্ট ওয়েলফেয়ারের চেয়ারম্যান আবু রায়হান স্যার কি করছে জানো? তার 2013 সালের থিসিস ডিফেন্সের ছবি ফেসবুকে আপলোড করে নিজেকে উচ্চশিক্ষিত প্রমাণ করেছেন। তারপর যখন অথরিটি বুঝতে পারে যে এই ইনসিডেন্টের পর স্টুডেন্টসরা মিলে অথরিটির এগেনস্টে প্রোটেস্ট করতে পারে, তখন সুন্দর মতো তারা 7 দিনের ক্লাস অফ দিয়ে দেয়। তারা ভাবে যে বাড়ির যাই সবাই সবকিছু ভুলে যাবে। তারপরে আসো এই ভিসির আমল নামাতে একটু উকি দেই। ভিসির এমনিতে অনেক কুকীর্তি আছে, ওইদিকে না যাই, এই সিচুয়েশন নিয়ে কিছু কথা বলি। প্রথমত, গ্রামের এই নেরো রাস্তায় দ্বিতল বাস চলাচলের অনুমতি আছে কিনা এই প্রশ্নের জবাবে শ্রদ্ধেয় ভিসি রফিকুল ইসলাম স্যার কি বলে জানো? তিনি বলল যে যারা এই পিকনিক আয়োজন করছে তারা কেন দোতলা বাস নিল, তারা কেন নিল বে, আইওটির কেন নিজের বাস নাই বে, আর এই রাস্তায় দোতলা বাস চলাচলের অনুমতি আছে কিনা এই সম্পর্কে তার নলেজ নাই, তিনি এত বেশি কিছু জানেন না। ঠিক আছে, এই বিষয়ে আসলে ভিসির খুব একটা মাথা ব্যথা নাই। এই যে 3 জন মারা গেল, তাদের জন্য যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, ভিসি আসে পুরাই চিল, আসে কইতাছে ভেরি ভেরি গুড আফটারনুন। গুড আফটারনুন কি বে? আফটারনুনটা গুড হইলো কেমনে? আমার ভাই মরছে আর তুমি দোয়া মাহফিলে আসে স্পিচ দিলা আইওটির রেপুটেশন নিয়ে, আইওটির ডেভেলপমেন্ট নিয়ে। তারপরে যখন বুঝলা যে জিনিসটা ঠিক হয় নাই, তখন রাত 12টার সময় চ্যাট জিপিটি মাইরা তুমি একটা অ্যাপোলজি অ্যাপ্লিকেশন লিখলা, তাই তো? তারপরে আবার দোয়া মাহফিলে স্টাফ ফ্যাকাল্টি সবাই খুব চিল ছিল ভাই, কারো কোনো প্যারা নাই, লাইক কোনো কিছুই হয় নাই, ঠিক আছে? সো এই কথাগুলো এতক্ষণ থেকে বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমার লাইফের আসলে কারো কাছে কোনো মূল্য নাই। ঠিক আছে ভাইয়া, তুমি একটা ক্যাশ মেশিন, যতদিন পড়াশোনা করতেছো এই এডুকেশন সিস্টেমের আন্ডারে তুমি আছো, সবাই তোমার কাছ থেকে নিবে, এর বিনিময়ে তোমাকে একটা শিট রেজাল্ট হাতে ধরাই দিবে, অ্যান্ড দ্যাটস ইট। তোমার জন্য আসলে কেউ কোনো কেয়ারই করে না, তোমার জীবনের তাদের কাছে কোনো মূল্য নাই, তারা শুধু এইটা গুনতে জানে। ভাইয়া দেখো, এই টিচারের সুপার পাওয়ার হলো তোমার রেজাল্ট, এইটা দিয়ে সবাইকে কন্ট্রোল করে, আর রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে আমরা সবসময় চুপ করে থাকি। যেই টিচারের ক্লাস আমাকে ভালো লাগে না, কি ধন পড়ায় কিছুই বুঝি না, আমি তাও তার ক্লাসে যাই বসে আছি, কেন? মার্কের লোভে। যেই কোর্সের আগামাথা কিছুই বুঝি না, কিন্তু তাও অ্যান্সার মুখস্থ করে আমাকে পরীক্ষায় বসতে হবে, কেন? মার্কের লোভে। আর যতদিন এই মার্কের লোভ থাকবে ততদিন এই সিস্টেম আমাদেরকে ইউজ করতেই থাকবে ভাই, এটা করতেই থাকবে, এখানে কোনো এটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এই মার্ক আর রেজাল্টের রেট রেসে আটকে রাখতে পারছে বলেই কিন্তু আমরা সবসময় চুপ থাকি, বাইরে কি হচ্ছে হোক আমরা দেখেও না দেখার ভান করি। এই মার্কের লোভ আমাদের সবাইকে অন্ধ করে রাখছে, এই কারণেই কিন্তু আমরা কোনো অন্যায়ের দিকে হাত তুলতে ভয় পাই। সিজিটা যদি আবার কমায় দেয়, স্যার যদি রেজাল্ট খারাপ কইরা দেয়, দেখো আমার সিজি কত জানো? মেবি 2.66, 3.66 না আবার, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। কেন? কারণ আমি আসলে একটা অসুস্থ রেসের মধ্যে নাই, আমাকে পড়তে ভালো না লাগলে আমি পড়ি না, ঠিক আছে? সোজা হিসাব ভাইয়া। তুমি তো দেখলা মানুষ বাঁচে কয়দিন, তোমার জীবনের গ্যারান্টিটা কোথায়? কোনো গ্যারান্টি আছে? তুমি যে বাড়ি থেকে বাইরে হবা ফিরে আসবে, এটার কোনো গ্যারান্টি আছে? তাহলে কেন আমি নিজের উপর সবসময় একটা প্রেশার নিয়ে চলবো? কেন আমাকে যেই কোর্স ভালো লাগে না আমি কেন ওই কোর্সের জিনিস মুখস্থ করে পরীক্ষা দিতে যাব? আমাকে ভাল লাগে না, আমি আজকে শুয়ে থাকবো, আমাকে ভাল লাগে না, আমি বাইরে যাব, পড়তে পারবো না, সোজা হিসাব। বাট একটা কথা হচ্ছে, অনেক সময় তুমি যেটা চাও না তাও সেটা করতে হয়, কিন্তু আমি জানি যে আসলে এটা করায় আমার কোনো লাভ নাই, আমি তাও কেন এটা করব ভাই? আমি ফার্স্ট সেমিস্টারে যে জিনিসগুলো পড়ছিলাম ওইটার একটা কিছু কি আমার মনে আছে? নাই। কেন পড়ছিলাম? জাস্ট ওই একটু গ্রেডের লোভে, ঠিক আছে? কিচ্ছু কিন্তু মনে নাই। সো এই জিনিসটা যখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে যেগুলা পড়তেছি বেশিরভাগই শিট, তারপর থেকে ভাই এখন আসো এই আইওটি ইনসিডেন্টের মেইন প্রবলেমটা আসলে কোথায়। তুমি জানো এই পিকনিকের জন্য নেওয়া হয়েছিল পার পারসন 1900 টাকা করে। এখন এই টাকায় বিআরটিসির দোতলা বাস কি হাইয়েস্ট অপশন ছিল? আইওটিতে পড়তে একটা রেসিডেন্সিয়াল স্টুডেন্টের লাগে প্রায় 24 লাখ টাকা। এই টাকাগুলো আসলে কোথায় যায়, কার পকেটে যায়? অ্যাকচুয়ালি আইওটি এর ভেতরে কিছু ফ্যাকাল্টিরা মিলে একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে,
আইওটির ইন্টারনাল সব বিষয় এরাই কন্ট্রোল করে, সব ডিসিশন এরাই নেয়, আর যা টাকা মারার হেরাই মারে। তাই আইওটিকে জঞ্জাল মুক্ত করতে এদেরকে আগে কিক আউট করতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে সব জায়গার মতো এখানেও স্টুডেন্টদেরকে প্রোডাক্ট হিসেবে ইউজ করা হয়। তারপরে আবার কয়েকদিন আগে শুনলাম যে হচ্ছে রাজুকের কোন টিচার নাকি তার এক স্টুডেন্টকে ফেল করায় বাইর করে দিছে, পরে তার ওই সিটটা নাকি কয়েক লাখ টাকায় বেচছে। তার মানে তুমি কি বুঝতেছো এখানে কি হচ্ছে? টিচার্সরা একটা নেশন বিল্ড করার কারিগর, বাট এই টিচারগুলা যখন এত নিম্নমানের আচরণ করে তখন আসলে তাদেরকেও কিন্তু বের করে দিতে হবে। মানে তুমি ভিসি হও না স্টুডেন্ট ওয়েলফেয়ারের চেয়ারম্যান হও না কোন ধন হো ভাইয়া যায় আসে না, তুমি যদি 2 নাম্বারই করছো ইউ আর আউট। ঠিক আছে, শেখ হাসিনা 2 নাম্বারই করে পার পায় নাই ভাই, আর তুমি কে হে, তুমি কে? হ্যাঁ দেখো, আজকে যদি আইওটির একটা নিজস্ব ট্রান্সপোর্ট সিস্টেম থাকতো তাহলে তো ওই ছেলে তিনটা আমাদের সাথেই থাকতো। কেন সব প্রোগ্রামে আমাদেরকে বিআরটিসির বাস ভাড়া করে আনতে হবে? প্রবলেমটা শুধু আমাদের এই জায়গায় না, প্রবলেমটা আসলে এই দেশের সব জায়গায়। এই দেশটা এমন একটা জায়গা যে তুমি যদি বাড়ি থেকে বের হও প্রত্যেকটা পদে পদে তোমার জন্য মৃত্যু ফাঁদ সাজানো আছে, কোন টাইমে মরে যাবা ভাইয়া ঠিক নেই, আর তুমি মরলে কারো যায় আসে না। এটা হচ্ছে আসল কথা। এ সব কিছুর ভিতরে দ্য বেস্ট থিং অ্যাবাউট আইওটি ইজ ব্রাদারহুড। কাউকে বাঁচাইতে যায় নিজের প্রাণ হারাইছে এরকম কাহিনী ভাইয়া মুভিতেই শোনা যায়, বাট আইওটিয়ান্সটা গোটা দুনিয়াকে দেখাই দিল যে নিজের জীবনের চিন্তা না করে কিভাবে বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়। এখন আর কি করার, যে 3 জন মারা গেছে সবাই প্লিজ তাদের জন্য দোয়া করিও, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে। আর সব থেকে বড় কথা হইল এই মার্ক, রেজাল্ট, সোশ্যাল স্ট্যাটাস, মানুষের কাছে নিজেকে বড় প্রুফ করা, নিজের ফিউচার, এই সব কিছুর বাইরে আমরা যেই কারণে এই পৃথিবীতে আসছি সেই কারণটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। লাইক আমাদের ফিউচার বলতে কিন্তু আসলে কিছু নাই, যা আছে সেটা হলো প্রেজেন্ট। কারণ কোন সময় ডাক আসবে আমরা কিন্তু কেউ জানি না। সো অ্যাকচুয়ালি আমরা কি প্রিপেয়ার্ড সেটা সবসময় ভাবতে হবে। আজকে রাতে ঘুমাইলে কালকে যে সকালে ঘুম থেকে উঠবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সো যেই কারণে আমাদের সবার পৃথিবীতে আসা সেই রিজনটাকে আগে ফুলফিল করতে হবে, দেন বাকি সব কিছু। আল্লাহ হাফেজ।